কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে বাসায় জানে? শুনে চমকে উঠলাম। হাতে তখন আবু ইসহাকের পদ্মার পুলিদ্বীপ। একরাশ আতঙ্ক নিয়ে পেছনে তাকিয়ে দেখি হাফিজুর ভাই। আমার মুখে হাসি চলে আসে। হাফিজুর ভাই আর যাই হোক, বই পড়ার জন্য বাসায় বিচার দেবেন না আমি জানি। লাইব্রেরিতে জোরে কথা বলা যায় না, ফিস ফিস করে বললাম, চলো বাইরে যাই, পড়তে বিরক্ত লাগতেছে। রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরি নিউ ডিগ্রি কলেজের পাশেই। বহু পোলাপাইন এখানে বসে ফোন টিপতে আসে, প্রেম করতে আসে। আমি সত্যিকার অর্থে বই পড়তে আসতাম। বই পেলেই আমার মাথা কোনোভাবে ঠিক থাকে না। তবে হাফিজুর ভাই ছিল বইয়ের চেয়েও ইন্টারেস্টিং। এলাকার বড় ভাই, কলেজের বড় ভাই। তবে রাজনীতি করতেন আমার উল্টোটা। আমি তখন অনিমেষ পড়ে বাংলাদেশের বাম বিপ্লবের স্বপ্ন দেখি, আর হাফিজুর ভাই শিবির করে দেশে ইরানি স্টাইলে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন। কঠিন তর্ক করতাম সেই সময়। বেশিরভাগ সময়ে হাফিজুর ভাই আমার সাথে তর্কে হেরে যেতেন। তখন তো বুঝি নাই, এখন বুঝি উনি ইচ্ছে করে হারতেন আমাকে খুশি করার জন্য। একবার কোনো এক কারণে স্কুল থেকে বাসায় আসবো, রিক্সা নাই। হাফিজুর ভাই দেখে বললেন, আমার সাইকেলে ওঠো, দিয়ে আসি, আজকে ধর্মঘট, রিক্সা পাবা না। ছোটবেলা থেকেই আমি না দোষ নুদোষ। সেই আমাকে নিয়ে গ্রীষ্মের দুপুরে ভাই হাঁপাতে শুরু করলেন। থামলেন দুইবার। আমার খটকা লাগলো, ভাইয়ের শক্তি এত কম কেন? বাসায় এসে দেখি আব্বু আমাকে নিতে গেছে। আমি চলে এসেছি। আম্মু বলল, কিভাবে এলি? আমি বললাম, হাফিজুর ভাইয়ের সাইকেলে। আম্মু আঁতকে উঠল, ওর সাইকেলে তুই উঠছিস কেন? জানিস না ওর ক্যান্সার? আমি কিছু বলি না। এত হাসি খুশি মানুষেরও ক্যান্সার থাকে? কই, কোনোদিন বলেন নাই তো। হাফিজুর ভাই মূলত ছিলেন লিউকেমিয়ার রোগী। 3 মাস পর পর রক্ত চেঞ্জ করতে হতো। অথচ এই লোকটা কত বড় অভিনেতা চিন্তা করেন, আমাদের কাউকে কখনো জানতেই দেয় নাই। এরপর ওই লাইব্রেরির কাহিনী। লাইব্রেরি থেকে বের হয়ে মালোপাড়ার দিকে একটা ঘর দেখালেন। বললেন, কোচিং দিচ্ছি, তুমি তো সায়েন্সে থাকবা, আর্টসে গেলে পড়তে পারতা। ভাই তখন পড়েন রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমি ভাবলাম, যাক, আড্ডার আর ঝগড়ার আর একটা জায়গা আমাদের হলো। আমি যখনই বাম বিপ্লব নিয়ে কোনো বই পড়তাম, ভাইকে বিপরীত কল্পনা করতাম। কল্পনায় তাকে হারিয়ে দিয়ে বিরাট মজা পেতাম। এমনই একদিন হুট করে আব্বু এসে বলল, শালবাগানে রাবির এক টিচার খুন হয়েছে। সারা দেশে হইচই পড়ে গেল। আমরা আগ্রহ নিয়ে ওয়েট করতে শুরু করলাম। আব্বু বাজার না করেই চলে এসেছে। পরদিন আম্মু বলল, ডিম নিয়ে আই দোকান থেকে। আমি ডিম আনতে গেছি। দোকানে অনেক ভিড়। সম্ভবত বাংলা ভিশনে বলা হলো, রাবির টিচার হত্যা মামলায় হাফিজুর রহমান নামের একজনকে আটক করেছে পুলিশ। আমি বাসায় আসলাম দৌড়াতে দৌড়াতে। আম্মুকে বললাম, হাফিজুর ভাইকে পুলিশ ধরেছে। আম্মু বলল, ধুর, এটা ওই হাফিজুর না, অন্য হাফিজুর। যে ছেলে বড় গলায় একটা কথা বলতে পারে না, তারে পুলিশ কেন ধরবে? অথচ আম্মুর জানা ছিল না, একটা মাসিনা মারতে পারা মানুষকে সাধারণ পুলিশ ধরতে না পারলেও হাসিনার পুলিশ ধরতে পারে। হাফিজুর ভাইয়ের বাবার ভাষ্য ছিল, ফজরের নামাজ পড়ে ভাই ঘুমিয়েছিল। বাসা থেকে ডিবি তাকে তুলে নিয়ে যায়। ইভেন প্যান্ট পরার সুযোগ তাকে দেওয়া হয়নি। টি শার্ট আর লুঙ্গি পরা অবস্থাতেই তাকে তুলে নেওয়া হয়। সবচেয়ে বড় কথা, একজন ক্যান্সারের রোগীকে ওষুধ নেওয়ার সুযোগও পুলিশ তাকে দেয়নি। যতদূর মনে পড়ে, তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। 2 দিনের মাথায় অনেক চেষ্টা তদবির করে ভাইয়ের বড় ভাই ভাইয়ের ঔষধ নিয়ে তার সেলে যেতে পেরেছিলেন। বাট তারা দরকার হয় নাই, কারণ এর কিছুক্ষণ পরে হাফিজুর ভাই পুলিশ হেফাজতে মারা যান। বড় ভাইয়ের কাছে অভিযোগ করেছিলেন, তাকে ওষুধ তো দূরের কথা, পানিও খাইতে দেওয়া হয় নাই। হাফিজুর ভাইয়ের লাশ আসার পর অদ্ভুত ভাবে বৃষ্টি নামলো। এলাকার সমস্ত মানুষ হাও মাও করে কাঁদতে লাগলো। আমার দাদির মৃত্যুর পর আব্বুকে আমি এত কাঁদতে দেখিনি। অথচ সেদিন আব্বু পারল না, বলল, এই ছেলেটাকেও মেরে ফেলল। এমন একটা নিরীহ শান্ত ছেলে। হাফিজুর ভাইয়ের বড় ভাই বললেন, ছোটবেলা থেকেই আমাকে খুব জ্বালাইছে,
3 মাস পর পর রক্ত দিতে হতো, কত ঝামেলা। আমার আর কোনো ঝামেলা থাকলো না। আমি দেখলাম লাশ নিয়ে আসা পুলিশ সদস্যরা রুমাল দিয়ে চোখ মুছছে। এই মৃত্যুর পর এই পরিবারটাই তছনছ হয়ে গেল। ভাইয়ের বাবা স্ট্রোক করলেন, মা প্যারালাইজড হলেন। এত জুলুম সহ্য করা তাদের পক্ষে আর সম্ভব হয়নি। মানুষ কতই পারে। রেজাউল করিম হত্যা মামলা নিয়ে সবার আগ্রহ শেষ হলেও আমার হয়নি। আমি শেষ দিন পর্যন্ত এই মামলার খোঁজ খবর রেখেছি। চার্জশিট দেওয়া হয়েছে। অপরাধীদের সেই লিস্টে সম্ভবত 7 জনের নাম ছিল না, সেখানে হাফিজুর রহমান নামে কোনো নাম ছিল না। এর অর্থ হলো হাসিনার বানানো করাপ্টেড কোর্টও এই মামলার সাথে হাফিজুর রহমান ভাইয়ের ন্যূনতম সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি। তাহলে আমার হাফিজুর ভাইকে মারতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তো দূরের কথা, এই প্রশ্ন করার স্বাধীনতাও আমরা পাইনি কোনোদিন। 5 আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর অনেকেরই অনেক কথা মনে পড়েছে। আমার মনে পড়েছে হাফিজুর ভাইয়ের কথা। কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে, বাসায় জানে। যতবার এই কথাটা মনে পড়ে আমি আর চোখ খোলা রাখতে পারি না। হাফিজুর ভাই হিরো নন, হাফিজুর ভাই হিরো নন, ছিলেন না কোনোদিন। তিনি অনিমেষ ছিলেন না, ক্ষুদিরাম ছিলেন না, ছিলেন একজন ক্যান্সারের রোগী। সাধারণ রাজনীতি করা পাবলিক ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্র। সেই মানুষটাকেও শেখ হাসিনা খুন করেছিলেন। তাকে ওষুধ তো দূরের কথা, পানিও খেতে দেওয়া হয়নি। আজকাল বিকেলে বৃষ্টি হলেই হাফিজুর ভাইয়ের কথা মনে পড়ে খুব। মনে পড়ে ক্যান্সার আক্রান্ত একটা হাসি খুশি মানুষ নিজের অসুস্থতা ভুলে একটা রুম নিয়েছিলেন কোচিং সেন্টার চালাবেন বলে, কিন্তু সেই কোচিংটা তিনি আর কখনো খুলতে পারেননি। ভয়ঙ্কর খুনি ড্রাকুলা হাসিনার কাছ থেকে রক্তশূন্য একজন লিউকেমিয়ার রোগীও ছাড় পায়নি। সাদিকুর রহমান খান।